আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ক্লজ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমরা সবাই জানো তোমাদের একাডেমিক লেখাপড়া এই ক্লজ ইংরেজি যদি শিখতে চাওয়া হয় তাহলে সেখানে ক্লজ আসবে, কারণ আমাদের সেন্টেন্স তৈরি করতে গেলে সেন্টেন্সের যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলোর মধ্যে একটা বিশদ আলোচনা আছে এই ক্লজ নিয়ে। এবং ইংরেজি বাক্য তৈরি করতে চাইলে এই ক্লজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ সেন্টেন্স বড় করতে চাইলে, সেন্টেন্সের ফরম্যাটগুলো চেঞ্জ করতে চাইলে এই ক্লজ ফ্রেজ সম্পর্কে ধারণা থাকতে হবে। আজকের এই ভিডিওতে আমি মূলত ক্লজ সম্পর্কে আলোচনা করব, সো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিওটি মূলত যারা একাডেমিক অর্থাৎ ক্লাস 8, 9, 10 এবং এর উপরে ক্লাসগুলো যারা আছে তাদের জন্য উপকৃত হতে পারে। সো কিপ ওয়াচিং দি ফুল ভিডিও। এই ভিডিওতে আমি প্রথমে ক্লজ কি এটা নিয়ে কথা বলবো। ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস কন্টেইনিং এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। এ গ্রুপ অফ ওয়ার্ড একগুচ্ছ শব্দ, কন্টেইনিং এ সাবজেক্ট যেখানে একটা সাবজেক্ট থাকবে, অ্যান্ড এ ফাইনাইট ভার্ব এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন একটা সাবজেক্ট সম্পর্কে আমরা মোটামুটি জানি, নাউন বা প্রনাউন সাবজেক্ট হতে পারে, দুনিয়ার সকল নাউন প্রনাউন সাবজেক্ট হবে, এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এরকম একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব যুক্ত গুচ্ছ শব্দগুলোকে আমরা কি বলতে পারি? ক্লজ বলতে পারি। সংজ্ঞা কি হবে? এ গ্রুপ অফ ওয়ার্ড কন্টেইনিং আ সাবজেক্ট এ ফাইনাইট ভার্ব। এমন এক গুচ্ছ শব্দ যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা কর্তা থাকবে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে, যেটা দ্বারা ইট গিভস এ সেন্স অফ সামথিং, কোনো একটা বিষয়ে ধারণা প্রকাশ করবে। ইট গিভস আ সেন্স অফ সামথিং, কোনো কিছু বিষয়ে বলবে। এবং ইট মাস্ট বি এ পার্ট অফ এ সেন্টেন্স, এটা অবশ্যই একটা কোনো সেন্টেন্সের অংশ হতে হবে। সেন্টেন্স কি আমরা সবাই জানি, সেন্টেন্স হচ্ছে এমন কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা স্বয়ংসম্পূর্ণভাবে কোনো বিষয়ে ধারণা প্রকাশ করবে, এটি হচ্ছে আমাদের সেন্টেন্স। তাহলে ক্লজও হচ্ছে ওই রকম একটা, কিন্তু এই ক্লজ সেটা অবশ্যই একটা সেন্টেন্সের অংশ হবে, হোক সেটা সিম্পল সেন্টেন্স, হোক সেটা কমপ্লেক্স সেন্টেন্স, হোক সেটা কম্পাউন্ড সেন্টেন্স, এগুলোর অংশ হতে হবে। এখন এখানে ফাইনাইট ভার্ব বোঝানোর জন্য আমরা এখানে একটা দিছি। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলো দ্বারা কোনো একটা বিষয়ে স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করে, অর্থাৎ অন্য কোনো ভার্বের প্রয়োজন নাই, এরকম ভার্বগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এরকম ভার্বগুলোর মধ্যে আছে ভার্বের যে ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বের 1 নাম্বার ফর্ম এবং 2 নাম্বার ফর্ম সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। যেমন ইট, অ্যাট, ইটেন, এইটা হচ্ছে 1 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম। অর্থাৎ ভার্বের লিস্টের যে ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, এগুলো সবই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এবং এইটা ভার্বের 3 নাম্বার, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা নন ফাইনাইট ভার্ব। উইদাউট দিস ফর্ম অফ ভার্বস, অর্থাৎ এইরকম ফর্মগুলো ছাড়া আর সকল ভার্বই ফাইনাইট ভার্ব। যেমন ভার্বের সাথে আইএনজি যেটা থাকবে সেটা নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট না। 2 প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ 2 এর পরে ভার্বের বেস ফর্ম যেটা থাকবে সেইটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্ব না। হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, যেটা নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব না। এইরকম ভার্ব ব্যতীত আর সকল ভার্বগুলো হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, অর্থাৎ সকল ভার্বগুলোর মধ্যে একটা আছে আমাদের প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট ফর্ম। এই 2 ভার্বই মূলত আমাদের ফাইনাইট ভার্ব। এখন আমরা দেখি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে ক্লজ কোনগুলো। এখানে 1 নাম্বার, এই নাম্বারের মধ্যে দিয়ে আছে মাই নেম ইজ রাহাত আবির, আমার নাম হয় রাহাত আবির। এইখানে একটা সেন্টেন্স আছে, এখানে এতটুকু হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, কারণ ইজ ভার্বের 1 নাম্বার ফর্ম, বেস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা এম ইজ আর ওয়াজ হয়েছে। এখানে রাহাত আবির, আমার নাম হয় রাহাত আবির। এইখানে একটা ক্লজ, এটাকে ক্লজ না বলে আমরা এটাকে সেন্টেন্স বলতে পারি, কারণ আমরা জানি যে ইট মাস্ট বি এ পার্ট অফ এ সেন্টেন্স। ক্লজের সংজ্ঞার মধ্যে আমরা দেখছি যে এটা একটা অংশ হবে, এটা একটা অংশ হবে সেন্টেন্সের, কারণ সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে এবং বাড়তি অংশ থাকতে পারে। এখন এইখানে যেটা বলছে যে এইখানে ডিরেক্ট বলছে মাই নেম ইজ রাহাত আবির, আমার নাম হয় রাহাত আবির, এটা একটা সেন্টেন্স এবং এটা ক্লজ হিসেবে চিন্তা করলে এখানে একটা ক্লজই আছে, এটাকে আমরা ক্লজ না বলে সাব সেন্টেন্সই বলতে পারবো। এরপরের বি নাম্বার যেটা আছে সেটা বলছে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। এখন ক্লজ যেটা বলছে, ক্লজের সংজ্ঞা অনুযায়ী একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট আছে ইউ, কাম একটা ভার্বের এবং এটা একটা ফাইনাইট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে এটা একটা আমাদের ক্লজ হলো। ক্লজ কি? সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, ক্লজ। তারপরে এরপরের অংশ কি হবে? আই উইল মিট ইউ। এইখানে ভার্ব হচ্ছে এটা ফাইনাইট ভার্ব যেটা এটা মিট, ভার্বের 1 নাম্বার ফর্ম, বেস ফর্ম, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। ইফ ইউ কাম, যদি তুমি আসো। তাহলে এই সেন্টেন্সের মধ্যে 2টা ক্লজ আছে, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, অর্থাৎ 2টা ক্লজ মিলে একটা সেন্টেন্স হয়েছে এবং এরকম কয়েকটা ক্লজ মিলেও একটা সেন্টেন্স হইতে পারে। তাহলে আমরা যদি চিন্তা করি কী লাগবে, একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে, কখনো এই সাবজেক্ট নাও থাকতে পারে, সেটাও আমাদের ক্লজ হবে, সেটা আমরা দেখব। তারপরে বলছে হোয়াট ইজ ইউর নেম, ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব,
এবং হোয়াট ইজ ইউর নেম, তারপরে এইখানে আবার আছে, এইখানে আরেকটা ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব নন টু মি। এই নন, এই যে ভার্বের 2-3 নাম্বার ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এবং এই নন ফাইনাইট ভার্ব যেখানে যেটা থাকবে সেটা আমাদের ক্লজ হবে না, কিন্তু দেখতে হবে যে এখানে ফাইনাইট ভার্ব আছে কিনা। একটা সেন্টেন্সের মধ্যে এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। তাহলে এইখানে এইটা একটা ক্লজ, এখানেও একটা ক্লজ। কারণ কি, আমাদের একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, ইজ নন টু মি, আমার কাছে পরিচিত। তারপরে দি বয়, দি বয় এখানে একটা সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, দি বয় ইজ পুর। তারপরে বলছে বাট, বাট, তারপরে এই যে আরেক অংশ, এই বাটের পরে আবার এই দি বয় আছে, দি বয় ইজ পুর বাট হি ইজ অনেস্ট, এইরকম। তাহলে এইখানে একটা ইজ অনেস্ট লুকিয়ে আছে, হি ইজ অনেস্ট, কারণ এইখানে একটা ভার্ব যেটা এইটার প্রনাউন এখানে আসছে, এই জন্য এখানে প্রনাউন দেওয়া হয় নাই। দি বয় ইজ পুর বাট হি ইজ অনেস্ট, এটা হচ্ছে আমাদের, এইটা একটা ক্লজ, এইখানেও একটা ক্লজ, অর্থাৎ দুইটা ক্লজ সংযুক্ত আছে। তারপরে বলছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, এইখানে একটা সাবজেক্ট এবং ওয়ার্ক ফাইনাইট ভার্ব, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে, এই যে সাবজেক্ট এবং এই যে ফাইনাইট ভার্ব। তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্লজ, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে এক বা একাধিক ক্লজ থাকতে পারে। এবং সেন্টেন্স কি, সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে কোনো বিষয়ে সম্পূর্ণ ধারণা প্রকাশ করবে, এবং সেটার মধ্যে এক বা একাধিক ক্লজ থাকতে পারে, এক বা একাধিক ক্লজ থাকতে পারে। তাহলে এই পর্যন্ত আমরা কি শিখলাম, এটা হচ্ছে যে ক্লজ হচ্ছে এমন কতগুলো কতগুলো শব্দের গুচ্ছ বা ভান্ডার, যেখানে একটা সাবজেক্ট থাকবে, কর্তা থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকবে। তারপরে বলছে ইট গিভস এ সেন্স অফ সামথিং, এটা কোনো একটা বিষয়ে ধারণা দিবে। এই যে বলছে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল মিট, আমি দেখা করবো, আই উইল মিট, আমি দেখা করবো, হোয়াট ইজ ইউর নেম ইজ নন টু মি, এরকম। ইট মাস্ট বি এ পার্ট অফ এ সেন্টেন্স, এটা অবশ্যই একটা সেন্টেন্সের অংশ হইতে হবে। কারণ কি, আমরা সেন্টেন্স সম্পর্কে জানি, এইখানে যেটা আছে মাই নেম ইজ রাহাত আবির, আমার নাম হয় রাহাত আবির, এটা একটা ক্লজ। তারপরও আমরা এটাকে সেন্টেন্স হিসেবে শনাক্ত করবো, কারণ আমরা জানি ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সের অংশ হবে, সেটা হতে পারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। ফাইনাইট ভার্ব কি, ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, এই দুইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর সকল ভার্বের মধ্যে একটা আছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, নাউনের কাজ করবে। আরেকটা হচ্ছে জিরান্ট, ভার্বের সাথে আইএনজি, সেটাও নাউনের কাজ করবে। আরেকটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এবং ভার্বের 3 নাম্বার পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এবং হ্যাভিংয়ের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ভার্বের ফর্মগুলো ব্যতীত যে ভার্বগুলো আছে, অবশ্যই এই ভার্ব ব্যতীত একমাত্র দুইটা ফর্মই আছে, সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম। আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপরে আমরা ক্লজের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, ক্লজ কত প্রকার, ক্লজ কোনটা, এগুলো নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর এই ভিডিওটা একটু দীর্ঘ হবে, কারণ এই ভিডিওর মধ্যে আমি ক্লজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি। সো একটু লম্বা হলেও তোমাদের ভালোর জন্য দেখে নিতে পারো। এখন আমরা কথা বলবো যে ক্লজের প্রকারভেদ নিয়ে, ক্লজ কয় প্রকার এবং কি কি, কোন ক্লজ কীরকমভাবে আমরা শনাক্ত করব, এই বিষয় নিয়ে আলোচনা করব। ক্লজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ যে ক্লজ দ্বারা কোনো সেন্টেন্সের মধ্যে যে ক্লজ দ্বারা স্বয়ংসম্পূর্ণভাবে কোনো বিষয়ে অর্থ প্রকাশ করা বোঝাবে, অর্থাৎ অন্য কোনো ক্লজের উপর নির্ভর করতে হবে না, সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে। এরকম ক্লজগুলোকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলতে পারি। যেমন ক্লজ হচ্ছে, আমরা যদি বলি You will shine in life if you work hard. ইউ উইল শাইন ইন লাইফ ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে। এইখানে প্রিন্সিপাল ক্লজ, এখানে ক্লজ আছে, দেখি ক্লজ আছে, ইউ সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লজ। এবং এইখানেও একটা অংশ আছে, এটা একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এটাও একটা ক্লজ, এইটাও একটা ক্লজ, এখানে একটা ক্লজ। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ আমরা কেমনে বুঝবো? মনে রাখতে হবে যে ক্লজ দ্বারা কোনো বিষয়ে অর্থ স্বয়ংসম্পূর্ণভাবে অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে। ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারো। ইফ ইউ ওয়ার্ক হার্ড, আমরা যদি এতটুকু বলি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, এতটুকু দ্বারা কোনো অর্থ প্রকাশ পাইতেছে, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে কি?
তাহলে কি হবে? এরকম স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না, তাহলে এইটা আমাদের প্রিন্সিপাল ক্লজ হবে না। প্রিন্সিপাল ক্লজ, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে, তুমি জীবনে সফল হবে, তাহলে এইটা আমাদের প্রিন্সিপাল ক্লজ হবে, প্রিন্সিপাল ক্লজ হবে। কারণ কি, সেন্টেন্সের মধ্যে আমরা দেখব যদি কোনো ক্লজ মেকার না থাকে, এই যে ইফ একটা ক্লজ মেকার, অর্থাৎ একটা ক্লজ তৈরি করার জন্য, এরপরে আমরা এগুলো দেখব অবশ্যই। এরকম যদি থাকে কোনো প্রিন্সিপাল ক্লজটা শনাক্ত করতে আমাদের প্রয়োজন হবে এরকম ক্লজ যেখানে কোনো আমাদের ক্লজ মেকার বা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে না, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণভাবে স্বাধীনভাবে বসবে। এরকম ইফ ইউ ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনের উন্নতি করবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। এখন প্রিন্সিপাল ক্লজটাকে আবার মেইন ক্লজও বলা হয়, আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন খণ্ডবাক্য যাকে বলা হয়, তাহলে এটাকে প্রিন্সিপাল ক্লজ বলতে পারি, মেইন ক্লজ বলতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। এখন এরপরের দেখি, তাহলে প্রিন্সিপাল ক্লজ যেখানে কোনো ক্লজ মেকার থাকবে না, সাধারণভাবে একটা বিষয়ে অর্থ প্রকাশ করবে অন্য কোনো ক্লজ ছাড়াই। এতটুকু বাদ দিলেও আমাদের এটা একটা ক্লজ হবে, একটা সেন্টেন্স হবে, ইউ উইল শাইন ইন লাইফ। আমরা যদি এতটুকু বলি ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে অর্থ প্রকাশ করতেছে না, তাহলে এটা আমাদের অন্য ক্লজ হবে। অন্য কোন ক্লজ হবে এটা আমরা দেখি। তারপরে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আবার প্রকারভেদ আছে, তবে আমাদের এখানে বোঝার জন্য আমরা প্রথমেই প্রিন্সিপাল ক্লজ শনাক্ত করব, তারপরে সাবঅর্ডিনেট কোন ক্লজ এটা আমরা পরে দেখব। এই সাবঅর্ডিনেট ক্লজ যেটা, এই ক্লজগুলো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না, অর্থাৎ এইখানে একটা প্রিন্সিপাল ক্লজের প্রয়োজন পড়বেই কোনো বিষয়ে অর্থ প্রকাশ করতে চাইলে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজগুলো হচ্ছে ওই সকল ক্লজ যে ক্লজ দ্বারা কোনো সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারবে না। এই সেন্টেন্সটাই যদি আমরা লক্ষ্য করি, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবন উন্নতি করবে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। এই সেন্টেন্স এতটুকু, এই অংশ দ্বারা, এই ক্লজ, এটাও তো একটা ক্লজ, এই ক্লজ দ্বারা কোনোভাবে কি অর্থ প্রকাশ করতেছে? এই যে এটা ছাড়া যদি আমি লিখি, আমি যদি বলি ইফ ইউ রিড, ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, যদি তুমি পড়ো, এরপরে কি হইতে পারে? অনেক কিছু হইতে পারে। তাহলে এতটুকু অংশ, এটাও তো একটা ক্লজ, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে, এটাও তো একটা ক্লজ। তাহলে এটা কি সেন্টেন্সে, এটা কি স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে স্বাধীনভাবে? না, পারে নাই। তাহলে এরকম ক্লজগুলোকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি, সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আরও আছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা আমরা পরে বলবো। আমরা শুধু জানি যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, প্রিন্সিপাল ক্লজ কোনটা। এটাকে স্বয়ংসম্পূর্ণ করতে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজের প্রয়োজন আছে, মেইন ক্লজ। তাহলে ইফ ইউ রিড, ইউ উইল পাস ইন দি এক্সাম, ইফ ইউ রিড ইউ উইল পাস ইন দি এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে যদি তুমি পড়ো। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ। এই ক্লজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে কোনো বিষয়ে, কিন্তু এই ক্লজটা কখনোই নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না, স্বয়ংসম্পূর্ণভাবে পারবে না, স্বয়ংসম্পূর্ণভাবে পারবে না। এইরকম ক্লজগুলোকে আমরা সাবঅর্ডিনেট ক্লজের অন্তর্ভুক্ত করতে পারি। এবং এই ক্লজগুলোর মধ্যে ক্লজ মেকার হিসেবে যা থাকবে, হো থাকতে পারে, এগুলো রিলেটিভ প্রনাউন্স, হোয়াট থাকতে পারে, হুইচ থাকতে পারে, হোম থাকতে পারে, হোস থাকতে পারে, অ্যাজ সোন এস থাকতে পারে, নো সোন আর হ্যাভ থাকতে পারে, টিল, আনটিল, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, তারপরে নো সন আর হ্যাট ডট ডট দ্যাট, তারপরে স্কার্সলি, হ্যাট। এরকম ক্লজ মেকারগুলো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে থাকতে পারে। সেই ক্লজগুলো সাবঅর্ডিনেট ক্লজ, যেগুলো স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারবে না প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ওই সকল ক্লজ যেগুলো সেন্টেন্সের মধ্যে বসে একটা প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া কখনোই অর্থ প্রকাশ করতে পারবে না স্বয়ংসম্পূর্ণভাবে। কোঅর্ডিনেট ক্লজ কিছু না, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত ক্লজগুলোকে আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলতে পারি। মূলত এটা একটা ক্লজ না, এই দুইটা যখন একত্র হবে তখন একটা সেন্টেন্স গঠন করবে, সেই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুইটি ক্লজ যুক্ত হবে তখন সেই ক্লজ দুটোকে একত্রে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। এই কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে আছে অ্যান্ড, বাট, ফর, ইয়েট, নর, অর, টিল, এরকম আরও আছে নোস, এরকম আছে নট অনলি বাট অলসো, এরকম যদি বলতে টু এরকম আছে। যদি আমরা লিখি হি ইজ পুর বাট অনেস্ট, হি ইজ পুর বাট অনেস্ট, এই যে এটা একটা ক্লজ, এটাতে ওরা অর্থ প্রকাশ করতেছে স্বয়ংসম্পূর্ণভাবে। বাট এই পারেও একটা ক্লজ আছে, এইখানে ইজ লুকায়িত আছে, হি ইজ,
হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, এই ক্লজ দ্বারা অর্থ সংখ্যা অর্থ প্রকাশ করতেছে এই দ্বারাও। তাহলে দুইটা ক্লজ যখন নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে অন্য কোনো ক্লজ ছাড়া, তখন সেটি আমাদের কোঅর্ডিনেটিং ক্লজ হবে। কোঅর্ডিনেটিং ক্লজ বলতে সেটা আমাদের ক্লজ আর ক্লজ থাকবে না, তখন সেটি কম্পাউন্ড সেন্টেন্স হবে। কম্পাউন্ড সেন্টেন্স হবে, কারণ মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। যদি এরকম বলে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, নর ইউ উইল ফেল, কঠোর পরিশ্রম করো নয়তো তুমি ফেল করবা। এরকম সেন্টেন্সগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তখন সেটি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে। তাহলে এগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি যে সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। এগুলো থাকবে নো সনার হ্যাড, এরকম যদি থাকে। যদি আমি বলি উই গো টু স্কুল সো দ্যাট উই ক্যান গেইন নলেজ, আমরা স্কুলে যাই যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এইখানে উই গো টু স্কুল, উই গো টু স্কুল এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, এবং সো দ্যাট উই ক্যান গেইন নলেজ, সো দ্যাট উই ক্যান গেইন নলেজ, সো দ্যাট যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি, এতটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এতটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। প্রিন্সিপাল ক্লজ কোনগুলো? যেখানে কোনো ক্লজ মেকার থাকবে না, যেখানে কোনো ক্লজ মেকার থাকবে না সেটি হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লজ, এবং এই প্রিন্সিপাল ক্লজের সাথে কোনো ক্লজ মেকার থাকবে না। যেমন ইউ উইল শাইন ইন লাইফ, আই গো টু স্কুল, আই গো টু স্কুল সো দ্যাট আই ক্যান গেইন নলেজ, যাতে আমি জ্ঞান অর্জন করতে পারি, এরকম। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হো, হোয়াট, হুইচ, হোম, হোস, এস সোন, এস, নো সোনার, টিল, আনটিল, সো দ্যাট, স্কার্সলি, হ্যাট, এরকম থাকবে। তাহলে তখন সেই সেন্টেন্সটি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত, এইরকম সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত সেন্টেন্সটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হবে। কোঅর্ডিনেট হচ্ছে দুইটি ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তখন সেটিকে আমরা কি বলতে পারি? কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। তখন আর কোঅর্ডিনেটিং ক্লজ থাকবে না, সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা বলবো যে এই সাবঅর্ডিনেট ক্লজটা সম্পর্কে, সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এখন আমরা আমাদের এইখানে যে সাবঅর্ডিনেট ক্লজ আছে, এই সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা করব। এই সাবঅর্ডিনেট ক্লজগুলো আবার বিভক্ত করা হয়েছে একটা নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাই মূলত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে, এবং পরীক্ষায় যখন আমরা লিখব, যখন আমরা খাতার মধ্যে লিখব, তখন এইগুলো সবচেয়ে বেশি লিখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ থেকে। এবং এই সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো? যেগুলো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না, এবং এর মধ্যে থেকে কোনগুলো নাউন ক্লজ, কোনগুলো অ্যাডজেক্টিভ ক্লজ, কোনগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো শনাক্তকরণও পরীক্ষার মধ্যে আসে। আমাদের একাডেমিক পরীক্ষা এগুলো আসে না, কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসে। আমরা এখন দেখার চেষ্টা করব। আমরা তো জানি সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলি, এবং এই সাবঅর্ডিনেট ক্লজগুলোর মধ্যে কোনো ক্লজ নাউন ক্লজ, কোনো ক্লজ আবার অ্যাডজেক্টিভ ক্লজ, কোনো ক্লজ আবার অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। নাউন ক্লজ কোনগুলো হবে? নাউনের পজিশনে যে ক্লজগুলো বসবে সেগুলো নাউন ক্লজ হবে। অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ হাউজের অন্তর্ভুক্ত, এগুলো সবই অ্যাডভার্বিয়াল ক্লজও সাবঅর্ডিনেটের অন্তর্ভুক্ত, অ্যাডজেক্টিভ ক্লজও সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে অন্তর্ভুক্ত। নাউন এর পজিশনে যেগুলো বসবে সেগুলো নাউন ক্লজ হবে। নাউনের পজিশনে কে কে বসতে পারে? নাউনের পজিশনগুলো কোথায়? একটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের সাবজেক্টের পজিশনে নাউন বসতে পারে, ভার্বের অবজেক্টের পজিশনে নাউন বসতে পারে, এবং নাউন আর কোথায় বসতে পারে? অ্যাডজেক্টিভের পরে এরকম নাউন বসতে পারে, আবার হচ্ছে কোনো প্রিপোজিশনের পরেও আমাদের নাউন বসতে পারে। তাহলে ওই জায়গাগুলোর মধ্যে যে ক্লজটা বসবে সেটাও আমাদের অবশ্যই নাউন ক্লজ হবে। এতটুকু ক্লিয়ার। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভের পজিশনে যেগুলো বসবে সেগুলো অ্যাডজেক্টিভ ক্লজ হবে, যদি সেখানে ফাইনাইট ভার্ব সাবজেক্ট থাকে। অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে? অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রনাউনকে মডিফাই করতে পারে, বর্ণনা করতে পারে, বিশেষ কিছু বলতে পারে, সেগুলো অ্যাডজেক্টিভ ক্লজ হবে। অ্যাডভার্বের পজিশনে যেগুলো বসতে পারে সেগুলো অ্যাডভার্ব কি করতে পারে? অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, তাহলে ওই পজিশনে যেটা বসবে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এবং ভার্বকে মডিফাই করতে পারে, ভার্ব সম্পর্কে কিছু বলতে পারে, তখন সেটি আমাদের কী হবে?
অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এখন উদাহরণ না দিলে এগুলো বোঝা খুবই মুশকিল হবে। এইখানে প্রথম উদাহরণটা বলছে হোয়াট ইজ ইউর নেম ইজ নন টু মি। এখন আমি যদি এখানে আইডেন্টিফাই করতে চাই, এরকমভাবে আমাদের দাগ দেওয়া থাকলো, এই দাগ দেওয়া অংশটুকু বলতেছে এটা কোন ক্লজ অথবা কোন ফ্রেজ। সবচেয়ে প্রথমে আমরা চিন্তা করব এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, যেহেতু ফাইনাইট ভার্ব আছে তাহলে নিঃসন্দেহে এটা একটা ক্লজ হবে, এবং সেটা কোন ক্লজ হবে এটা ডিপেন্ড করবে এর পজিশনের উপর। এর পজিশন যদি নাউনের পজিশনে থাকে তাহলে নাউন ক্লজ হবে, পজিশন যদি নাউনের এখানে থাকে নাউন ক্লজ হবে, পজিশন যদি অ্যাডজেক্টিভের পজিশনে থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তাহলে এই যে আমরা এখানে একটা ভার্ব আছে, এই ভার্বের আগের অংশটুকু বলছে হোয়াট ইজ ইউর নেম ইজ নন টু মি। তাহলে একটা ভার্বের আগের অবস্থানে যদি এরকম বলা থাকে তাহলে অবশ্যই এখানে সাবজেক্ট হওয়ার কথা ছিল, সাবজেক্ট অথবা কোনো কিছু হবে। যেহেতু সাবজেক্টের পজিশনে নাউন বসতে পারে তাহলে অবশ্যই এটা কি ক্লজ হবে, নাউন ক্লজ হবে, নাউন ক্লজ। এবং এই নাউন ক্লজ যদি আমি এখানে ইট ব্যবহার করি, ইট দিয়ে ব্যবহার করে রিপ্লেস করে যদি এটার সেন্টেন্সটা ঠিক হয় তাহলে সেটাও আমাদের নাউন ক্লজ হবে। ইট ইজ নন টু মি, এটা আমার কাছে পরিচিত। কি আমার পরিচিত? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা আমার কাছে জানা বা পরিচিত এরকম। তাহলে এটা নাউন ক্লজ কেন হলো? কারণ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে এবং এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এজন্যই এটা নাউন ক্লজ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ডিড আই টিচ ওয়াজ রং, আমি কি এরকম পড়িয়েছিলাম যেটা ভুল ছিল, রং ছিল। এইটা কোন ক্লজ? এরকমভাবে যদি বলে দেওয়া থাকে, এরকম দেয়া থাকলো, এতটুকু পর্যন্ত দেয়া থাকলো, হোয়াট ডিড আই টিচ ওয়াজ রং, এরকম যদি থাকে তাহলে এইটাও আমাদের নাউনের পজিশনে পড়ছে, তাহলে এইটাও আমাদের নাউন ক্লজ। তাহলে এটার পজিশন যেহেতু নাউনের পজিশনে, তাহলে এটাও অবশ্যই আমাদের কি হবে, নাউন ক্লজ হবে। কারণ এইখানে আমাদের ফাইনাইট ভার্ব আছে টিচ, হোয়াট ডিড আই টিচ ওয়াজ রং, এটাকে যদি রিপ্লেস করি ইট ওয়াজ রং, এটা ভুল ছিল, কি ভুল ছিল, যেটা আমি পড়িয়েছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ, কারণ এর পজিশনটা হচ্ছে নাউনের পজিশনে। তারপরেটা আছে যেটা আই নো হো হেল্প মি, এটাকে হেল্পড, আই নো আমি জানি, হো হেল্পড মি ইন ডেঞ্জার, বিপদে আমারে কে সাহায্য করেছিল এটা আমি জানি। এখন এইটা আমাদের কোন ক্লজ হবে? এরকমভাবে যদি দেওয়া থাকে এই যে এইরকম, এটা তো আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট কোন ক্লজ হবে এটা আমাদের পরীক্ষায় আসবে। আই নো আমি জানি, এটা যে কোনো কিছু, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট কোন ক্লজ এটা ডিপেন্ড করবে এর পজিশন। আই নো আমি কি জানি, ও হেল্প মি ইন ডেঞ্জার কে আমার বিপদে সাহায্য করছে, এটা হচ্ছে অবজেক্টের পজিশনে। তাহলে অবজেক্টের পজিশনে অবশ্যই নাউন বসতে পারে। তাহলে যেহেতু নাউন বসতে পারে, এটার মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে হেল্প, যেটা আমাদের কি হবে, যেটা আমাদের নাউন ক্লজ হবে। কারণ আমরা জানি ক্লজের মধ্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে। আই নো হো হেল্প মি ইন ডেঞ্জার, বিপদে আমার কে সাহায্য করছে এটা আমি জানি। তাহলে অবজেক্টের পজিশনেও এই নাউনটা বসতে পারে, আরও অনেক পজিশনে নাউন বসতে পারে, এগুলো আলোচনা করলে অনেক সময় যাবে, তাই সাবজেক্টের পজিশনে, অবজেক্টের পজিশনে। তারপরে মিনা ইজ এ গার্ল হু ওয়ার্কস ইন দি ফ্যাক্টরি, মিনা হয় ওই ভালো মেয়েটি যে ওই কারখানায় কাজ করে। এখন এইখানে যদি এইটা দেওয়া থাকে এরকমভাবে দাগ দেওয়া থাকলো, বলতেছে যে এটা কোন ক্লজ অথবা ফ্রেজ অথবা কোন ক্লজ। মিনা ইজ এ গার্ল, মিনা হয় একটা মেয়ে, এই যে এ গার্ল আছে, আমরা জানি কোনো নাউন বা প্রনাউনকে যেই মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রনাউন সম্পর্কে যে বাড়তি কথা বলে সেটা আমাদের অ্যাডজেক্টিভ হয়। তাহলে যেহেতু এর আগে আমাদের একটা নাউন আছে, তাহলে এরপরে এই মেয়ে সম্পর্কেই বলতেছে হু ওয়ার্কস ইন দি ফ্যাক্টরি, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভের পজিশনে এটা আছে। এখন অ্যাডজেক্টিভের যদি এরকমভাবে হয় তাহলে এখানে ওয়ার্কস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। মিনা ইজ এ গার্ল, মিনা হয় একটা মেয়ে, হু ওয়ার্কস ইন দি ফ্যাক্টরি যে কারখানায় কাজ করে। এই মেয়ে সম্পর্কে এতটুকু বলতেছে। আমাদের মনে রাখতে হবে যদি রিলেটিভ প্রনাউন যেটা আছে এর আগে যদি নাউন বা প্রনাউন থাকে তাহলে ওই নাউন প্রনাউন সম্পর্কে আরও বাড়তি কিছু অংশ যখন বলবে এবং সেখানে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে সেটি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হবে, যেমন শেরপুর ইজ এ প্লেস হোয়ার পিপল আর ভেরি ফ্রেন্ডলি, শেরপুর হয় এমন একটা জায়গা যেখানে মানুষজন খুবই ফ্রেন্ডলি, বন্ধুবাবন্য। এখন এই যেতটুকু দিয়ে বলতেছে যে এটা কোন ক্লজ হবে। শেরপুর ইজ এ প্লেস, তাহলে এই জায়গা সম্পর্কে আরও বাড়তি কিছু বলতেছে, কারণ তাহলে সেটি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হবে, অ্যাডজেক্টিভ
অ্যাডজেক্টিভ ক্লজ হবে, কারণ এই যে আর হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আই থিঙ্ক এতটুকু তোমরা বুঝতে পারছো। তারপরে বলছে হোয়েন ইউ ওয়ার্ক হার্ড, যখন তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে, অর্থাৎ যখন তুমি পরিশ্রম করো। তাহলে এইখানে এইটা তো আমাদের হচ্ছে একটা ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। তাহলে এতটুকু অংশটা আমাদের হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট কোন ক্লজ যদি এরকম থাকে সেটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, কারণ এখানে ওয়ার্ক হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তারপরে বলছে ইউ মে গো, তুমি যেতে পারো, হোয়ার এভার ইউ ওয়ান্ট, তুমি যেখানে যেতে চাও। দেখো এইখানে একটা ভার্ব আছে গো, এবং এইখানে যদি এতটুকু দিয়ে বলে যে এটা হচ্ছে কোন ক্লজ বা কোন ফ্রেজ, এটা তো ফ্রেজ না, ওয়ান্ট হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এখন বলতেছে যে এটা কোন ক্লজ, এটা ডিপেন্ড করবে এই যে এটা হচ্ছে একটা ভার্ব, এই ভার্ব সম্পর্কে বাড়তি কিছু তথ্য দিতেছে, অর্থাৎ ভার্বকে যে মডিফাই করে সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে, কারণ একমাত্র অ্যাডভার্বই হচ্ছে অ্যাডভার্বই হচ্ছে এই ভার্বকে মডিফাই করতে পারে। ইউ মে গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, তুমি যেখানে মন চায় সেখানে তুমি যেতে পারো, যেখানে মন চায় সেখানে। ইউ মে গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, যদি এরকম থাকে ভার্বের পরে আরেকটা ক্লজ থাকে, তাহলে সেটি অবশ্যই ওই ভার্ব সম্পর্কে বাড়তি কিছু তথ্য জানাবে, তখন সেটি আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আই থিঙ্ক এতটুকু তোমরা বুঝতে পারছো। এইরকম ভিডিও প্রতিনিয়ত চাইলে আমার এই পেজটিকে সবাই ফলো করে রাখতে পারো। আমি প্রতিনিয়ত এরকম ভিডিও তোমাদের সামনে উপস্থিত করব, এবং তোমাদের একাডেমিক যে পড়ালেখা আছে সেই একাডেমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে এগুলো মূলত এগুলো শেখার একটাই কারণ, ট্রান্সফরমেশনের মধ্যে কাজে লাগবে, কারণ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল আবার কম্পাউন্ড করতে দেবে, তখন এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। আশা করি এই ভিডিওটি থেকে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। প্রে ফর মি সো দ্যাট আই ক্যান মেক ইট পসিবল ফর অল অফ ইউ। আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটা ভিডিওতে।